গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে আজ শনিবার আরও ৩৬৯ জন কারাবন্দীকে মুক্তি দিচ্ছে ইসরায়েল সরকার। বিনিময়ে ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিচ্ছে গাজা স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। হামাসের সামরিক বিভাগ আল কাশেম ব্রিগেড এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার মুক্তির অপেক্ষা থাকা কারাবন্দীদের মধ্যে ৩৩৩ জনই গাজার বাসিন্দা। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান শুরুর পর বিভিন্ন সময়ে গ্রেফতার করা হয়েছে তাদের। বাকি ৩৬ জন যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত। এদিকে ফিলিস্তিনি কারাবন্দীদের বিনিময়ে যে ৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে আজ, তাদের নাম শুক্রবার ইসরায়েল সরকারের কাছে পাঠিয়েছে হামাস। এই জিম্মিরা হলেন সাশা ক্রোফান, সাগুই দেকেল শেন এবং আয়ার হর্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরুদ্ধে সৌদি আরব, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনায় উঠে এসেছে গাজার শাসন পরিচালনার নতুন কাঠামো। আন্তর্জাতিক তত্ত্বাবধানে উপত্যকাটির পুনর্গঠনে হামাসকে শাসন ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে আরব দেশগুলো। এদিকে শনিবার গাজার শক্ত অবস্থান নেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন ঋতু সাহা। ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে এ মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা করা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন করা, এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটি নতুন চুক্তি করা। গাজার ভবিষ্যৎ নিয়ে এরই মধ্যে কমপক্ষে 4টি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে। তবে ট্রাম্পের প্রস্তাবের বিকল্প হিসেবে এই মুহূর্তে মিশরের একটি খসড়া প্রস্তাব আলোচনার কেন্দ্রে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। মিশরের প্রস্তাবে বলা হয়েছে, একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজার শাসন করা হবে, যাতে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজায় পুনর্গঠনের কাজ চালানো হবে। আগামী 27শে ফেব্রুয়ারি এই পরিকল্পনা আরব সম্মেলনে উপস্থাপন করা হবে বলে জানা গেছে। এদিকে শনিবার হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে গাজায় কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা এখানে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে পারি। এটা ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর উপর নির্ভর করছে। হামাস তাদের সিদ্ধান্ত পাল্টেছে। তারা প্রথমে জিম্মিদের মুক্তি দিতে চাইছিল না, তবে জিম্মিদের মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের দেয়া হুমকির পর হঠাৎ করেই হামাস তাদের সিদ্ধান্ত বদলায়। এদিকে আরব দেশগুলোর পরিকল্পনা নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি। এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, এই মুহূর্তে একমাত্র পরিকল্পনা হলো ট্রাম্পের পরিকল্পনা। তবে অন্যদের যদি আরো ভালো পরিকল্পনা থাকে, এটা এখনই উপস্থাপন করার যথার্থ সময়। ঋতু সাহা, ৭১। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া ইহুদিবাদী মিথ্যাচারে কান্দিলের সংঘাত কেবলই বেড়ে চলবে বলে মন্তব্য করেছেন তিনি। এরদোয়ান বলেন, তিনি আশা করছেন ট্রাম্প নতুন সংঘাত সৃষ্টি না করে শান্তির জন্য পদক্ষেপ নেওয়ার বিষয়ে তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। এদিন তিনি আরও বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো বাস্তব লক্ষ্য তিনি দেখতে পাচ্ছেন না। মুসলিম বিশ্ব এখনও এ বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি বলেও জানান তিনি। এর আগে ফিলিস্তিনিদের সরিয়ে ফেলে এই ভূখণ্ডের দখল নিতে ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্ক। এছাড়া গাজায় ইসরায়েলের আক্রমণকে গণহত্যা বলে অভিহিত করেছে আঙ্কারা। লেবাননে এক হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর বিদায়ী উপপ্রধান আহত হয়েছেন। শুক্রবার জাতিসংঘের অস্থায়ী বাহিনী ইউনিফিল এক বিবৃতিতে জানায়, গাড়ি বহর শান্তিরক্ষীদের বৈরুত বিমানবন্দরে দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়। এ সময় তাদের একটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ইউনিফিলের আহত উপপ্রধান, যার নাম প্রকাশ করা হয়নি, মিশন শেষ করে নিজ দেশে ফিরছিলেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। মিশনটি লেবানন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এবং লেবাননের সেনাবাহিনী ইউনিফিলের উপর এই হামলা নিন্দা জানিয়েছেন। দ্রুত দোষীদের গ্রেফতার করা হবে বলে জানানো হয়েছে। এদিকে হিজবুল্লাহ সমর্থিত আমাল আন্দোলন বলেছে, ইউনিফিলের উপর হামলা দক্ষিণ লেবাননের উপর হামলার সমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ক্ষমতা নেওয়ার পর গত ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬ দিনে দেশটিতে চাকরিচ্যুত হয়েছেন ৯,৫০০ শতাধিক সরকারি কর্মকর্তা ও কর্মী। সরকারি ব্যয় সংকোচনের জন্য কর্মী ছাঁটাইয়ের যে পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন, তার জেরে ট্রাম্পের শপথ গ্রহণের দিন থেকে সরকারি কর্মকর্তা কর্মীদের ছাঁটাই করা শুরু হয়, যা বর্তমানে প্রায় ১০,০০০-এ ঠেকেছে। স্বরাষ্ট্র, বিদ্যুৎ ও জ্বালানি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সদস্যদের পুনর্বাসন, কৃষি, স্বাস্থ্য, মানবিক পরিষেবা সহ প্রায় সব মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মীরা রয়েছেন চাকরিচ্যুতদের তালিকায়। আর এই চাকরিচ্যুতির বা ছাঁটাইয়ের পুরো বিষয়টি ঘটছে ইলন মাস্কের সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধির তত্ত্বাবধানে। ছাঁটাইয়ের পাশাপাশি বাই আউট কর্মসূচি বা গোল্ডেন হ্যান্ডশেকের মুখে পড়েছেন ৭০,০০০-এরও বেশি কর্মকর্তা ও কর্মী। সরকারি তথ্য অনুসারে গত ২০ জানুয়ারি থেকে এ পর্যন্ত বাই আউট কর্মসূচি এর আওতায় স্বেচ্ছায় চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন প্রায় ৭৫,০০০ কর্মকর্তা ও কর্মী। নথিবিহীন অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানকে আরও দৃঢ় করতে নতুন একটি বিল পাশ করেছে দেশটির পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। দ্য এজেন্টস রাউল গঞ্জালেস অফিসার সিকিউরিটি অ্যাক্ট নামের সেই বিলটিতে বলা হয়েছে, যদি কোনো নথিবিহীন অভিবাসী ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ করেন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা বা সীমান্ত রক্ষীদের উপর হামলা চালান, সেক্ষেত্রে ওই ব্যক্তির বিরুদ্ধে গুরুতর আইনগত ব্যবস্থা নিতে পারবে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া সীমান্ত এলাকায় দায়িত্বরত রক্ষী ও কর্মকর্তাদের ফাঁকি দিয়ে প্রবেশের মতলবে কোনো অভিবাসন প্রত্যাশী যদি সীমান্ত এলাকার ১০০ মাইল বা ১৬১ কিলোমিটারের মধ্যে গাড়ি, মোটরসাইকেল বা অন্য কোনো মোটরযান নিয়ে প্রবেশ করেন, তাহলেও ওই অভিবাসীকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে সেই বিলে। যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় ১১৯ অবৈধ অভিবাসীকে নিয়ে ভারতে আসছে মার্কিন বিমান। শনিবার রাতে তা পাঞ্জাবের অমৃতসরে নামার কথা রয়েছে। প্রথম ধাপে তারা পাঠিয়েছিল ১০৪ জনকে। অবৈধ অভিবাসীদের বিমানে কেন পাঞ্জাবেই নামানো হচ্ছে, কেন দেশের রাজধানী দিল্লিতে ওই বিমান নামছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তার অভিযোগ, পাঞ্জাবকে গোটা দেশের সামনে ছোট করার উদ্দেশ্যেই মার্কিন বিমানগুলো অমৃতসরে নামানো হচ্ছে। তবে একই সঙ্গে জানিয়েছেন, আমেরিকা ফেরত অবৈধ অভিবাসীদের যথাসম্ভব সাহায্য করবে তার প্রশাসন। ওই ১১৯ অবৈধ অভিবাসীর মধ্যে ৬৭ জনই পাঞ্জাবের বাসিন্দা। হরিয়ানা থেকে রয়েছেন ৩৩ জন, এছাড়া গুজরাটে ৮ জন, উত্তরপ্রদেশের ৩ জন, গোয়ার ২ জন, মহারাষ্ট্রের ২ জন, রাজস্থানের ২ জন, হিমাচল প্রদেশের ১ জন এবং জম্মু ও কাশ্মীরে ১ জনকে দ্বিতীয় দফায় ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহে তৃতীয় দফার অবৈধবাসীদের নিয়ে তাদের আরও একটি বিমানের ভারতে আসার কথা। ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো তাদের মূল্যবোধ থেকে সরে আসছে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে দেওয়া বক্তব্যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট কথা বলেন। নিরাপত্তা সম্মেলনের মূল পর্বের প্রথম দিনে প্রথম বক্তা হিসেবে শুরুতেই ভ্যান্স জার্মানি সহ গোটা ইউরোপের গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইউরোপের জন্য সবচেয়ে বড় হুমকি কোনো বাহ্যিক শক্তি নয়, বরং ভেতরের অস্থিতিশীলতা বলে মন্তব্য করেন তিনি। এই সময় অভিবাসন ও বাক স্বাধীনতা নিয়ে ভোটারদের উদ্বেগ রয়েছে বলে মত দেন তিনি। মার্কিন ভাইস প্রেসিডেন্টের ইউরোপ নিয়ে এমন বক্তব্যের তীব্র বিরোধিতা করেন জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস। কনফারেন্সে দেয়া বক্তব্যে পিস্টোরিয়াস বলেন, ইউরোপে গণতান্ত্রিক পরিস্থিতিকে স্বৈরাচারী শাসনের সঙ্গে তুলনা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জার্মানিতে নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বৈঠক করেন ভ্যান্স ও জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো আলোচনায় বসবে না ইউক্রেন। বৈঠকে ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র চায় ইউক্রেনে দ্রুত শান্তি ফিরে আসুক এবং তা যেন স্বল্প সময়ের জন্য না হয়। ভ্যান্সের এমন প্রস্তাব ইতিবাচক হিসেবে দেখছেন ইউক্রেন প্রেসিডেন্ট। তিনি যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ইউক্রেনের যুদ্ধের অবসান ঘটাতে আরও সংলাপের আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে ইউক্রেন রাশিয়া বন্ধে উদ্যোগী হয়েছে। সেই কার্যক্রমের অংশ হিসেবে জেলেনস্কির সাথে বৈঠক করেছেন জেডি ভ্যান্স ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নেতৃত্বে একটি প্রতিনিধি দল। মণিপুরে বিধানসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা আছে। কেন্দ্রীয় বিজেপি সরকার তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করার পর শেষ পর্যন্ত রাষ্ট্রপতির শাসন জারি করা হলো উত্তর পূর্বের এই রাজ্যে। কিন্তু কেন বিজেপি সরকার সেখানে মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারলেন না, দেখুন সৃষ্টি ঘটকের প্রতিবেদনে। নানা নাটকীয়তার পর অবশেষে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে মণিপুরে। এমন নয় যে বিজেপি সরকার গঠন করার চেষ্টা করেনি। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব দলের সাংসদ সম্বিত পাত্রকে দায়িত্ব দিয়েছিলেন মণিপুরে সরকার গঠনের বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। সম্বিত পাত্র একাধিকবার বিধায়কদের সঙ্গে আলোচনা করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কোনো মতৈক্য হয়নি। তাই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মণিপুরে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে রাজ্যের সরকার সংবিধান অনুসারে কাজ করতে পারছে না। জনজাতিদের দল এটিএলএফের নেতা গিনজা ভুয়ালজং বলেছেন, মেইতেই সম্প্রদায় থেকে কাউকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বাছা হলে তারা অস্বস্তি বোধ করতেন, মানতে পারতেন না। তিনি জানিয়েছেন, কুকি জো সম্প্রদায় আর মেইতেইদের বিশ্বাস করে না। এই অবস্থায় রাষ্ট্রপতি শাসন হয়ে ভালো হয়েছে, রাজনৈতিক সমাধানের একটা আশা থাকছে। জানা যায়, বিজেপির মধ্যেই মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে প্রবল বিরোধ ছিল। কুকি বিধায়করা মেইতেইদের থেকে কাউকে মুখ্যমন্ত্রী করার প্রবল বিরোধী ছিলেন। মেইতেইদের দাবি ছিল তাদের মধ্য থেকেই মুখ্যমন্ত্রী করতে হবে। তাছাড়া মেইতেই নেতারাও কোনো একটি নাম নিয়ে একমত হতে পারেননি। মণিপুরে বিধানসভা বহাল রেখে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। এই বিধানসভার মেয়াদ শেষ হবে 2027 সালে। মণিপুরে বিজেপি সভাপতি এ শারদা বলেছেন, পরিস্থিতি ভালো হলে তখন আবার সরকার গঠন করা হতে পারে। তিনি বলেন, মণিপুর গত 2 বছর ধরে জ্বলছে, অথচ কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে। দিল্লি ও মুম্বাইয়ের ক্ষেত্রে এটা কল্পনা করা অসম্ভব ছিল। মণিপুর এত দূরে বলেই এটা হচ্ছে। আর এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, বিজেপি স্বীকার করে নিল মণিপুর শাসন করার ক্ষমতা তাদের নেই। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী তার দায় এড়িয়ে যেতে পারবেন না। সৃষ্টি ঘটক, 71।